আমন্ত্রণ 23 জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে চলছে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কোন দলের সঙ্গে আজ সংলাপ চলছে এবং কোন কোন বিষয় আলোচনা হলো, বিস্তারিত আমাদেরকে জানাবেন। সাফওয়ান, আজ কোন দলের সঙ্গে সংলাপ চলছে এবং কোন কোন বিষয়ে আলোচনা হলো, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দর্শক, আমরা এখন অপেক্ষা করছি সাফওয়ানের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দুঃখিত, আমরা এখন সাফওয়ানের সাথে যুক্ত হতে পারছি না। গুলশানের বিএনপি কার্যালয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংস্কারের উদ্দেশ্য হল জনগণের জীবনমানের উন্নয়ন, জনসাধারণ জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসন স্বাধীনতার সর্বত্রকে সুরক্ষিত করা। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্মস সংস্কার সনদ সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা, সংস্কার সমূহ সম্পন্ন করবে। কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই শুভকর নয়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রেরিত স্প্রেডশিটে যে অপশন পছন্দগুলোর ঘরে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে, তাতে একটি বিষয় প্রতিবাদ হয়েছে যে বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত তা প্রস্তাব না রেখে লিডিং কোশ্চেনের আকারে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে। যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা হ্যাঁ বা না বলুন, কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা। একইভাবে গণভোট ও গণপরিষদ এবং আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে না বলুন। সংবিধানের প্রস্তাবনার প্রিএম্বল মত স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটে ৭০টি প্রস্তাব উল্লেখ করা হলেও দর্শক, কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। সংস্কার সমন্বয় কমিটির পরিচিতি উপলক্ষে বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সর্বোচ্চ আন্তরিকতা সত্ত্বেও তো তারপরে আমরা আমাদের আলোচনার ভিত্তিতে
একটা টিম কাজ করেছে এই স্প্রেডশিট সুপারিশগুলো নিয়ে, এবং কোনো কোনো ক্ষেত্রে যারা বাইরের বিভিন্ন বিষয়ভিত্তিক এক্সপার্ট, যেমন বিচার বিভাগ কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা সংবিধান, এসব ক্ষেত্রে যারা বিষয়ভিত্তিক এক্সপার্ট, তাদের সাথে আমাদেরকে কথা বলতে হয়েছে। পাশাপাশি আমরা ভেবেছি যে মানে যারা এই গণঅভ্যুত্থানটার প্রধান, মানে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহীদ পরিবার এবং আহত যারা আছে, আমরা মনে করেছি যে তাদের সাথে আসলে মতামতটা নেওয়া দরকার। তারা হয়তো খুব খুঁটিনাটি ব্যাপারগুলো বুঝবেন না, কিন্তু আমরা তাদের কাছে তাদের আকাঙ্ক্ষাটা বুঝতে চেয়েছি যে কি ধরনের বাংলাদেশের কথা তারা। যেমন এর মধ্যে একটা কথা এসেছে, একজন শহীদ পরিবার, একজন মা, শহীদের মা, তিনি বলেছেন যে আমি এমন বাংলাদেশ চাই যেখানে আমার ছেলে যদি আন্দোলন করতে নামে তাহলে পুলিশ গুলি করতে পারবে না। তাহলে আমাদেরকে ভাবতে হয়েছে যে আমরা বিচার বিভাগ কিংবা সংবিধান সম্পর্কিত যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেখানে এই কথাটাকে কিভাবে ট্রান্সলেট করবো, এই আকাঙ্ক্ষাটাকে কিভাবে ট্রান্সলেট করবো। তো সেটা আমরা ভাবার চেষ্টা করেছি এবং দেখেছি যে তাদের এখানে সেটা আছে কিনা, না থাকলে আমরা মন্তব্য করেছি। তো এর বাইরে এই আহত এবং শহীদ পরিবারের বাইরে বিষয়ভিত্তিক এক্সপার্ট এছাড়াও আমাদের যারা অর্গানোগ্রাম আছে, মানে যারা বিভিন্ন পদধারী নেতা আছেন, তাদের সাথে আমাদেরকে নিয়ে বসতে হয়েছে আমাদের প্রস্তাবগুলো নিয়ে। এবং সর্বশেষ গতকাল আমাদের একটা সাধারণ সভা ছিল, জেনারেল মিটিং, যেখানে আমরা যে কাজগুলো করেছি সেগুলো সম্পর্কে আমাদের কেন্দ্রীয় সদস্যদের ব্রিফ করেছি। এবং সে ব্রিফ করার পরে আমরা তাদের মতামত নিয়েছি এবং মতামতের ভিত্তিতে আমাদের প্রস্তাবটাকে যেখানে যেখানে সামান্য সংশোধন করার প্রয়োজন সেটা আমরা করেছি। এই ছিল আমাদের গত কয়েকদিনের কাজের প্রক্রিয়া, যে কারণে আমাদের মানে 13 তারিখের পরে বেশ কিছুদিন দেরি হলো, প্রায় 8-9 দিন হবে। তো এর বাইরে আমরা যখন কাজ করেছি তখন আমরা দেখেছি, আপনারাও জানেন যে তারা যেভাবে এগুলো চার্ট করে দিয়েছেন, একমত নই, আংশিক একমত, এটা একটা। তো আমরা একমত নই, আংশিক একমত, তিনটার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে আমাদের এই অবস্থানগুলো আছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা পুরোপুরি একমত হয়েছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একমত হতে পারিনি। তো যে সকল ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি এবং একমত হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে আরো কিছু বাড়তি মন্তব্য করা দরকার, সেটা আমরা মন্তব্যের ফর্মে করেছি এবং এর বাইরে আরো বিস্তারিত আকারেও লিখিতভাবে তাদের কাছে করব। আর সংস্কার বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে তারা 6টা পদ্ধতির প্রস্তাব করেছেন। এর মধ্যে আছেন, আপনারা জানেন যে নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের পরে নির্বাচনকালীন গণভোট, নির্বাচনের পরে নির্বাচিত সরকার, নির্বাচনের আগে অধ্যাদেশ, গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। এই সংস্কারগুলো তারা মনে করেছেন যে এই 6টা পদ্ধতির মধ্যে করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ মতামতের ক্ষেত্রে আমরা 2টো পদ্ধতিতে স্টিক থেকেছি। একটা হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশ, আর একটা হচ্ছে গণপরিষদ কিংবা গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। এই 2টো পদ্ধতিতে মোটামুটি আমরা থেকেছি। আমরা দেখেছি যে সকল সংশোধনীর ক্ষেত্রে সংবিধান সম্পর্কিত না, যে সকল সংশোধনী বা সংবিধানের সাথে কোনো সম্পর্ক নাই, সেগুলো আমরা বলেছি যে নির্বাচনের আগে অধ্যাদেশ কিংবা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করা যেতে পারে। তবে সেই সব ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় প্রশ্ন থেকেছে যে, যেমন আপনারা দেখেছেন সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে আমরা এটার ব্যাপারে আগামীকাল মানে তাদের কাছে জানতে চাইব, কমিশনের কাছে। সেখানে বলা হয়েছে 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ মানে কোন রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে। দর্শক, সংস্কার সমন্বয় কমিটির পরিচিতি উপলক্ষে বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা সরাসরি ছিলাম সেখানে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে ব্রিফ করছেন লেবার পার্টির নেতারা। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। আমরা এটা সংখ্যাটা ওনাদের সাথে কথা বলার পরে আপনাদেরকে বলবো। না, ওটা আমরা আবার আপনাদের সামনে আসবো, আমরা তখন বলবো। দেখুন, আমাদের এখানে তো 2টা বিষয় এখানে বলা হয়েছে, যে একটা হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে কতগুলো, আমরা যেগুলোকে এ মুহূর্তে একটা জাতীয় ক্রাইসিস চলতেছে, আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের চক্রান্ত চলতেছে এবং এই চক্রান্তের জালটা ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠারও জন্য কিন্তু কাজ চলতেছে। একদিকে আমাদের ফ্যাসিবাদকে রুখে দাঁড়ানোর একটা আন্দোলন বা আমাদের কর্মযজ্ঞ, অন্যদিকে আগামীতে যেন কোনোভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, এজন্য আমাদের আইন করা লাগতেছে, এজন্য আমাদের সংস্কার করার প্রশ্ন আসতেছে। এজন্য এই সবগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই সংবিধান সংশোধন করতে হবে। এজন্য আমরা বলেছি যে এগুলো অধ্যাদেশের মাধ্যমে সম্ভব, নির্বাচনের আগে
আর এটা তো বাস্তবতা যে আমরা যে অধ্যাদেশগুলো করব এগুলোকেও সংসদে পাশ করতে হবে এবং এটা নির্বাচিত সরকারই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে ব্রিফ করছিলেন লেবার পার্টি নেতারা। আমরা সরাসরি ছিলাম সেখানে। ফুটপাত হোক বা শপিং মল, জমজমাট ঈদের কেনাকাটা। চট্টগ্রাম ও নোয়াখালীর ঈদ বাজার নিয়ে জানবো সহকর্মী AKM নাজিম ও মাওলা সুজনের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, কোন ধরনের পোশাকের চাহিদা এবার বেশি এবং দাম কেমন, এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। শুভ সকাল। যে ঈদের কেনাকাটা সকাল থেকে শুরু হচ্ছে মূলত, কারণ চট্টগ্রামের মল সেগুলো কিন্তু সকাল 10টা সাড়ে 10টা থেকে যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের প্রবেশ। ভিআইপি টাওয়ারের একটি শপিং মলে থেকে মূলত দোকানগুলো, যতগুলো দোকান রয়েছেন এবং বিশেষ করে কাপড়ের দোকান, এগুলো বেশি খুলছেন। এর পরপরে আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা আসছেন। এসে এখানে যেটি আমরা দেখেছি, এখানে মহিলারা রয়েছেন এবং যারা যেটি দেখেছি শাড়ি, তারপর হচ্ছে থ্রি পিস। এর মধ্যে যে থ্রি পিস বলা হয় সেটা কিন্তু পাকিস্তানে যে কয়েকটি কাপড় রয়েছে সেগুলো কিন্তু প্রথম পছন্দের তালিকায়, সেটা আমরা দেখেছি। পাশাপাশি বিভিন্ন জামদানি যেসব শাড়ি রয়েছে সেসব শাড়িতেও কিন্তু এখানকার যারা ক্রেতা সাধারণ রয়েছেন সেটা আকৃষ্ট হচ্ছেন এবং ব্যবসায়ীরা বলছেন গতবার তুলনায় এবার কিন্তু বেচা বিক্রি কিন্তু খুবই ভালো হচ্ছে। আমরা একটু কথা বলবো আপনার সাথে। আপনার যেহেতু সকালবেলা দোকান খুলেছেন, আপনার বেচা বিক্রি খারাপ না, ইনশাল্লাহ ভালোই, মোটামুটি ভালো চলতেছে। আগামীতে আশা করি আরো ভালো হবে, আশা আছে। উনি যেমনটি বলেছেন যে আগে থেকেই ব্যবসা বাণিজ্য সেটি ভালো চলছে এবং ধীরে ধীরে যখন চালা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়বে। বিশেষ করে চট্টগ্রামে যতগুলো শপিং মল মার্কেট রয়েছে এগুলোর পাশাপাশি আশপাশের সবগুলো উপজেলাতে কিন্তু বেচা বিক্রি বাড়ছে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ঈদের এই কেনাকাটা চলে থাকে। আমরা এখন চলে যাবো নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাওলা সুজন, তিনি জানাবেন বিস্তারিত। নাজিম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের ঈদ বাজারের কথা, তো তেমনি ভাবে যদি আমি নোয়াখালীর ঈদ বাজারের কথা বলতে চাই, যে নোয়াখালীর ঈদ বাজার 15 রমজানের পর থেকে মোটামুটি জমতে শুরু করেছে। তো বিশেষ করে গত 2-3 দিন যাবত নোয়াখালীতে ঈদের যে বাজার রয়েছে সেটি খুবই জমজমাট হয়ে উঠেছে। তো নোয়াখালী জেলার যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলোতে কিন্তু যে ক্রেতা রয়েছে তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে সময়ের সাথে সাথে সকালবেলা কিছুটা ফাঁকা থাকলে কিন্তু সময় যত গড়ায় তত ভিড় বাড়তে থাকে বিভিন্ন শপিং মলগুলোতে, বিভিন্ন দোকানগুলোতে। তেমনি আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সুপার মার্কেটে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু চিত্র যে ক্রেতা সমাগম মোটামুটি রয়েছে এবং যে বেচা কিনা মোটামুটি ভালোভাবে চলছে। তো আমি তেমনই একটি দোকান আপনাকে দেখাচ্ছি। এখানে যে ক্রেতারা তাদের পছন্দের জিনিস দেখছে এবং ক্রেতারা তাদের পছন্দ মতো জিনিস ক্রয় করার জন্য চেষ্টা করছেন, বিক্রেতারাও চেষ্টা করছেন ক্রেতাদেরকে ম্যানেজ করে বা ক্রেতাদেরকে আকৃষ্ট করে যে বিক্রি করার জন্য। তো আমি আরো একটু যদি এগিয়ে যাই, আরো কিছু দোকান দেখতে পাবো নোয়াখালী সুপার মার্কেটে যে আপনি নিশ্চয়ই ক্রেতাদেরকে দেখছেন তারা পছন্দের জিনিস ক্রয় করার জন্য তারা যাচাই বাছাই করছেন। বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, কেউ পরিবার নিয়ে এসেছেন, আর কেউ বাবা মাকে নিয়ে এসেছেন। তো আমি একটু এগিয়ে যাব যে এবং কথা বলার চেষ্টা করব, যে কিছু ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব যে এইবারের যে ঈদে যে কানেকশন কেমন রয়েছে এবং এবার ঈদে যে আপনাদের আমি কথা হচ্ছে যে এবারের ঈদে আপনাদের কালেকশন কেমন রয়েছে এবং বেচা কিনা কেমন বলে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনা হচ্ছে আমাদের। কালেকশন কেমন ঈদে? হ্যাঁ, ভালো কালেকশন আনছি আমাদের দোকানে। দেখেন কিছু কালেকশন আছে আমাদের ছোট বাচ্চাদের কালেকশন, আর ওই পাশে আছে বড় বাচ্চাদের কালেকশন, আর কি বড় মানুষদের। ক্রেতাদের মধ্যে কি দেশি পোশাকের চাহিদা বেশি নাকি বাইরের পোশাকের চাহিদা বেশি? বাইরের পোশাকের চাহিদা বেশি। আর ক্রেতাদের একটা অভিযোগ রয়েছে যে দাম নাকি একটু বেশি মনে হচ্ছে, কি মনে হয় আপনাদের? আমরাও তো বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, আমরা তো ওইরকম হিসেবে বিক্রি করতে হবে, বুঝেন নাকি? আমরা কি লসে বিক্রি করবো নাকি? আমাদের কিনা বাড়তে আমাদের বেচাও বাড়তে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি বেশি দামে বিক্রির অভিযোগের সম্পর্কে যেটি বলেছেন যে কিনার সাথে তাদের যে সঙ্গতি রেখে তারা বিক্রি করছেন। আপনি নিশ্চয়ই আরো একটু যদি আমরা বেরিয়ে যাই যে দেখতে পাবো যে ক্রেতাদের একটি ভিড় বাচ্চাদের কিনে এসেছেন যে তারা আজ কিছু ক্রয় করার জন্য। যে আমি একজন ক্রেতার সাথে
কথা বলার চেষ্টা করব যে যে তারা কেমন দেখছে, যে আপনার কেমন মনে হচ্ছে ঈদের বাজার কি জমেছে? জমেছে তো অবশ্যই, তবে প্রাইসটা অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি মনে হচ্ছে আর কি। আচ্ছা, মহিলাদের পোশাকের মধ্যে কোনটি চাহিদা বেশি? পাকিস্তানি ড্রেসগুলোর চাহিদা অনেক বেশি এবারে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যে তরুণ তরুণীরা আসলে জানিয়েছেন যে পাকিস্তানি যে পোশাক রয়েছে সেটির চাহিদা তাদের মাঝে বেশি বিরাজ করছে এবং এইটার চাহিদাই তাদের কাছে বেশি। তো এই হচ্ছে ঈদের বাজার নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম ও নোয়াখালীর ঈদ বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত কাজ চলছে। এদিকে সাভারের আব্দুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এই যাত্রায় ভোগান্তির শঙ্কা এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম এবং দেওয়ান ইমন। প্রথমেই চলে যাচ্ছি গাজীপুরে। নজরুল, কতদিন নাগাদ সড়কের কাজ চলবে এবং ভোগান্তি লাঘবে প্রশাসন কি উদ্যোগ নিবে, কি তথ্য আছে আপনার কাছে? আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন করতে পারে এর জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি যে টঙ্গী আব্দুল্লাপুর থেকে গাজীপুর এবং চন্দ্রা, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে, যেই জায়গাগুলোতে জটলা বাধা এবং যানজট হয় সেগুলো কিন্তু পুলিশ প্রশাসন থেকে কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং সেই স্থানগুলোতে চিহ্নিত করেই কিন্তু প্রশাসন ব্যবস্থা রেখেছেন। এবং আপনারা জানেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছেন এবং সেগুলো কিভাবে গুরুত্বপূর্ণ যানজট এড়ানো যায়। আপনারা জানেন যে চান্দনা চৌরাস্তা থেকে আব্দুল্লাপুর কয়েকটা পয়েন্ট এবং চন্দ্রা এলাকার কিছু পয়েন্ট আছে, সেই সমস্ত পয়েন্টগুলো ধরেই কিন্তু পুলিশ কাজ করছে এবং ট্রাফিক বিভাগকে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টে ভাসমান যে দোকানপাট আছে, অর্থাৎ এখানে যে ভ্যান গাড়ি সহ বিভিন্ন যে দোকানপাট, অস্থায়ী যে দোকানপাট বসছিল সেটা কিন্তু সরিয়ে দিয়েছেন সড়ক থেকে। তো আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে তারা কিন্তু এবার যেটা আশ্বস্ত করেছেন যে এবার ঈদের যেহেতু ফ্লাইওভার, 7টা ফ্লাইওভার আব্দুল্লাপুর থেকে গাজীপুরের যে ফ্লাইওভারগুলো আছে সবগুলোই কিন্তু চালু থাকার ফলে কিন্তু যানজট না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও পুলিশ প্রশাসন এবং কমিশনার গাজীপুর যে মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার আছে উনি কিন্তু আমরা দেখেছি যে সড়কে কিন্তু আপনার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে কিন্তু দেখতেছেন এবং যে সমস্ত জায়গাগুলো দুর্ভোগ হবে সেই সমস্ত জায়গা চিহ্নিত করে কিন্তু কাজ করছেন। আপনি জানেন যে সবগুলো পয়েন্টেই অতিরিক্ত রেকার এবং পুলিশিং ব্যবস্থা রেখেছেন এবং গাড়ি বিকল হলে তাৎক্ষণিকভাবে কিন্তু সড়ক থেকে সরিয়ে দেওয়া যায় এই প্রস্তুতি কিন্তু রেখেছেন। আমরা গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছে ডক্টর নাজমুল করিম খান, উনি কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে ঘুরে এই সমস্ত ব্যাপারগুলো দেখতেছেন এবং খোঁজ খবর নিচ্ছেন এবং কোন জায়গায় যানজট হয় এবং সবকিছু মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক ঈদে ঘরে মানুষ ফিরতে পারবেন এরকমটাই কিন্তু জানিয়েছেন। তবে এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী সাভার থেকে যুক্ত হচ্ছেন দেওয়ান ইউন। নজরুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকা রিচা মহাসড়কে। আপনি যেমনটি জানেন যে সাভারে কিন্তু যানজট হয় দুটি সড়কে, একটি হচ্ছে ঢাকা রিচা মহাসড়ক, আরেকটি হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। ঈদে যে বাড়তি চাপটি হবে সেই চাপ সামাল দিতে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের প্রস্তুতির যে বিষয়টি সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে গাবতলী থেকে নবীনগর পর্যন্ত যে ঢাকা রিচা মহাসড়ক সেটিতে কিন্তু এবার ঈদের দুর্ভোগের কিন্তু তেমন কোনো শঙ্কা নেই। তবে ঈদের বাড়তি চাপে যদি এই যে সড়কের যে উন্নয়ন কাজটি চলছে সেটি যদি সময় মতো যদি সেটি চলমান বন্ধন রেখে যদি মেরামত যে চলমান উন্নয়ন কাজে যে খানাখন্দগুলো সৃষ্টি হয়েছে সেগুলো যদি চলমান কাজের বন্ধন না রেখে যদি মেরামত না করা হয় তাহলে কিন্তু এই যে নবীনগর চন্দ্রা যে মহাসড়কটি রয়েছে সেখানে কিন্তু দুর্ভোগে পোহাতে হবে
যারা ঘরমুখ মানুষ হবেন তারা, কারণ এখানে দীর্ঘদিন যাবৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজগুলো চলছে সেগুলোর কারণে কিন্তু খানাখন্দ সৃষ্টি হয়েছে এবং এর কারণে কিন্তু এখনই যে এমনি দিনেই কিন্তু কয়েক ঘন্টা কিন্তু যানজটে পড়ে থাকতে হচ্ছে যারা এই সড়কটি ব্যবহার করছেন তাদেরকে, এবং এই দুর্ভোগ কিন্তু ঈদে আরো কয়েক গুণ বেড়ে যাবে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে হাইওয়ে পুলিশ যেটি বলছে যে তারা কিন্তু ঈদকে কিন্তু কেন্দ্র করে কিন্তু তারা কয়েক স্তরের পরিকল্পনা সাজিয়েছে, যেমন এই যে সড়কটি রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক, সেখানে কিন্তু তাদের কয়েক স্তরের টহল থাকবে। বিশেষ করে এই যে দূরপাল্লার বিশেষ উত্তরবঙ্গের যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো কিন্তু ধামরাই দিয়ে তারা বলছেন যে এইগুলোকে পাস করে দিবেন, যাতে করে বাইপাল আবদুল্লাহপুর সড়কটি বা নবীনগর চন্দ্রা মহাসড়কটি ব্যবহার করতে না হয়। এতে করে কিন্তু অনেকাংশেই দুর্ভোগ কমে আসবে। তো এই বিষয়ে আরো খবর জানতে আমরা চলে যাব, নরসিংদীতে রয়েছেন আকরাম হোসেন, তার কাছে। আকরাম, জানাবেন সেখানকার সড়ক পরিস্থিতির খবর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের ভ্যালেনগরের জেলখানা মোড় এলাকায়। প্রতিটি ঈদেই ঢাকা সিলেট মহাসড়কের আমরা ব্যস্ততা বাড়তে দেখি। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী 52 কিলোমিটার অংশে 10 থেকে 11টি পয়েন্ট, মাধবদী, শেখারচর, বাবুরহাট, পাঁচদোনার মোড়, ভ্যালেনগর এলাকা সহ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার ইটাখোলা, রায়পুরার মরজাল, বারুইচা সহ নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কে স্থাপিত রাস্তা এবং বাস স্ট্যান্ডে অতিরিক্ত যানবাহনের কারণে সৃষ্টি হয় যানজট, এবং আমরা দেখতে পাই যে যাত্রীদের হয় নানা ধরনের ভোগান্তি। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে 3 হুইলার, রিক্সা, অটো, সিএনজি এবং সাথে ধীরগতির যানবাহন, লোকাল গাড়ি, যাত্রী ওঠানামা যেখানে সেখানে করার কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়নমূলক প্রকল্প সাসেকের অধীনে 6 লাইন প্রকল্পের কাজ চলতেছে। এই 6 লাইন প্রকল্পের কাজে নির্মাণ সামগ্রী এবং নির্মাণাধীন কাজ, বিভিন্ন রাস্তায় খানা খন্দন, ব্রিজ, ওভারব্রিজ সহকারে নানা ধরনের নির্মাণ কাজ চলার কারণে গত কয়েক মাস যাবতীয় রাস্তায় গাড়ি ধীরগতিতে চলছে। আর আমরা কথা বলেছিলাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাই রাব্বির সাথে। উনি আমাদেরকে জানিয়েছেন মহাসড়কে ওনাদের অধীনে রয়েছে 10 কিলো এবং এর বাইরে যেটা ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন প্রকল্পের অধীনে রয়েছে দুই প্রকল্পে একসাথেই আগামী 27 তারিখ থেকে সকল ধরনের নির্মাণ কাজ ওনারা যাত্রী সাধারণের সুবিধার জন্য সাময়িকভাবে বন্ধ করবে। এছাড়াও আমরা পুলিশ সুপার আব্দুল হান্নান ভূঁইয়ার সাথে কথা বলেছি। উনি নিরাপত্তার সাথে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সহযোগিতা। এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ। দর্শক, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। গাজীপুর, সাভার এবং নরসিংদী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সড়কের পরিস্থিতির বিষয়ে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে ব্রিফ করছেন খেলাফত মজলিসের নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বহুত্ব বাদ দিতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। এরপরে আমরা 400 জনের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমরা উন্মুক্ত প্রতিযোগিতা, কোনো কোটা সিস্টেমের প্রয়োজন নাই আমরা মনে করেছি। আর মেয়াদ বলছি 4 বছরের বদলে 5 বছর থাকা উচিত। তারপরে আমরা প্রতিনিধি নির্বাচন ব্যাপারে আমরা 3% দিয়েছিলাম, আমরা 1% দিতে হবে। 1% ভোটের ভিত্তিতে পেয়ার সিস্টেমে আসন করতে হবে। এইগুলো হচ্ছে মেজর আমাদের প্রস্তাব। সংবিধানের বিষয়ে আপনাদের কি ছিল? সংবিধান কি সংশোধন? একটা হচ্ছে নীতিমালার ক্ষেত্রে আমরা বলেছি যে নীতিমালা আছে এর মধ্যে বহুত্ব বাদ দিতে হবে, এটা প্রয়োজন নেই আমরা বলছি, ব্যাখ্যা আমরা দিয়েছি। আমরা বলেছি গণতন্ত্রে এনাফ, যে সমস্ত উদ্দেশ্য অর্জন করা হয়। ওনারা অনেক যুক্তি দিয়েছেন যে এই যে দলিতদেরকে এই করে, আমরা বলছি গণতন্ত্র যদি মেনে নিয়ে আমরা মানবিক মর্যাদা যখন স্বীকার করি তাহলে তো সমাজ থাকে না। এই জন্য মানবিক মর্যাদা থাকলে পরে বহুত্ববাদের কোনো প্রয়োজন নাই, গণতন্ত্র থাকতে বলে প্রয়োজন নাই। এবং আমরা এটাও বলেছিলাম যে অধ্যাদেশের মাধ্যমে করা যায়। ওনারা বলছেন যে রেফারেন্সের মাধ্যমে করা যেতে পারে, তা আমরা বলছি রেফারেন্সের মাধ্যমে করা যায় যদি তাহলে আগে করা উচিত অর্ডিন্যান্সের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? আমরা গণপরিষদের পক্ষে, গণপরিষদের আলোচনা আসি নেই আজকে আলোচনায়।
বলেন। যে বিষয়ে আপনাদের দ্বিমত ছিল, জি, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করেছেন তখন কমিশনের সাথে আপনাদের আলাপটা কেমন ছিল? তারা কি আপনাদের কনভিন্স করার চেষ্টা করছেন? ওনারা চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি। কোন ক্ষেত্রে এক পর্যায়ে দেখা গেছে ওনারা ড্র কোন ক্ষেত্রে হয়েছে আলোচনায়, আরো সময় লাগবে। আর কিছু ক্ষেত্রে ওনারা বলছে আমরা বিবেচনা করবো এটা, এবং ওনাদের কিছু দু একটি পয়েন্ট ছিল আমরা বলছি আমরা এটা চিন্তা করতে পারি। আপনাদের দল থেকে কি মনে করেন যে এরকম ডায়লগ পার্টিকুলারলি আপনাদের পার্টির সাথে আরো একবার একাধিকবার হওয়া দরকার, মানে আপনি কি আজকে কনক্লুশনে চলে যাচ্ছেন? না, আমরা এটা চাই না। এবং যেহেতু ওনারা বলছেন যে ইন্ডিভিজুয়াল পার্টিগুলোর সঙ্গে হওয়ার পরে সমস্যা ওনারা বসবেন, মানে সবাই মিলে কি বলে। আমরা কিছু ব্যাপার আছে যে টেকনিক্যাল বিষয় আমরা বলছি সবাই একমত হলে আমরা আপত্তি করবো না। সংবিধান সংশোধন বিষয়ে আপনাদের এটা কি, সংবিধানটা কিভাবে হওয়া উচিত, সংশোধন হওয়া, সংবিধান কি পুনর্লিখন হওয়া উচিত নাকি? ওরা যে প্রস্তাবটা করেছেন এর তো পুনর্লিখনের কিছু নাই, কয়েকটা দফা প্রস্তাব করেছেন ওরা করেছেন, এই জন্য তো আলাদা সংবিধানের নিয়মই করতে পারি আমরা। আচ্ছা, কিছু কিছু বিষয় যে বললেন এখানে কয়েকটা পয়েন্ট বলবেন, কোন বিষয়গুলো সবাই একমত হলে আপনারা একমত হবেন? এটা হচ্ছে সংবিধানের কোনো বিষয় না, এটা হচ্ছে বাইরে কিছু বিষয় আছে। তো আপনার তো নির্বাচনের প্রক্রিয়া, তারপর বিচার বিভাগ, তারপর আছে আপনার দুর্নীতি, এই ব্যাপারে আমাদের সবাই একমত হলে আমরা দ্বিমত করা কি আছে এখানে? যে জায়গাগুলোতে আপনাদের দ্বিমত। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে ব্রিফ করছিলেন খেলাফত মজলিসের নেতারা। আমরা সরাসরি ছিলাম সেখানে। টাঙ্গাইলের কালীহাতির ধলেশ্বরী নদীতে বাঁধ দিয়ে জেগে ওঠা চর ও পার কেটে ট্রাক যোগে বালু বিক্রি করছে প্রভাবশালীরা। প্রশাসনের সহায়তায় দেদারসে চলছে বালু বিক্রি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এ নিয়ে প্রশাসন কি বলছে, কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। জি, তো আপনি যেমনটি বলছেন এটি হচ্ছে কালীহাতির জোকারচর এলাকায়। আপনি আমার পিছনে দেখছেন যে এখানে যে ধলেশ্বরী নদী রয়েছে, সেই ধলেশ্বরী নদী এটি বাঁধ দেওয়া হয়েছে এবং এই বাঁধ দেওয়ার পরে এই বাঁধের উপর দিয়ে এই যে শত শত ট্রাক দিন এবং রাতে এই ট্রাক চলাচল করে। পাশাপাশি এই যে নদীতে যে চর জেগে উঠেছে এবং পার যেটি রয়েছে সেটি থেকে বালু কেটে সেটি বিক্রি করা হচ্ছে এবং স্থানীয় প্রভাবশালীদের ভয়ে স্থানীয়রাও এটি নিয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তবে প্রশাসন উপজেলা এবং জেলা প্রশাসনকে তারা অবহিত করেছে, তারপরেও প্রশাসন যেটি বলছেন যে তারা এই বিষয়টি তারা জানেন না। এবং আমি কথা বলেছি জেলা প্রশাসক, কথা বলার চেষ্টা করেছি জেলা প্রশাসক যিনি রয়েছেন শরীফা হক, ওনাকে বারবার ফোন দিলে উনি ফোন রিসিভ করেনি। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদাত হোসেন যেটি জানিয়েছেন যে তার এই যে নদীতে বাঁধ সেটির বিষয়ে তিনি অবগত নয়। পাশাপাশি যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেই পানি উন্নয়ন বোর্ডও এই বিষয়ে অবগত নয়। তবে এই সম্প্রতি এই বালুর ঘাটে একজন হেল্পার ট্রাক দুর্ঘটনায় মারা গিয়েছে, তারপরেও কিন্তু এই বালুর যে ব্যবসা সেটি বন্ধ হয়নি। পাশাপাশি এই স্থানীয় বালুর ব্যবসায়ীরা বলছেন, একজন বাদল নামে একজন ব্যবসায়ী বলছেন যে আপনারা যে ভিডিও ফুটেজ করছেন সেটা নিয়ে যে ঢাকা বা সচিব বা ডিআইজি যাদেরকেই দিবেন তাতে কোনো লাভ হবে না, তারা তো ব্যবস্থা নেবে উপজেলা এবং জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসনকে তারা ম্যানেজ করে এই কার্যক্রম চলছে বলে এমনটি জানিয়েছেন বালু ব্যবসায়ীরা। তবে কালীহাতি জোগাড়চরের বালুর পয়েন্ট থেকে এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ অভিজিৎ। টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের সাপটিবাড়ি ক্যান্টিন মোড় পর্যন্ত সড়ক মজবুতীকরণ কাজের ধীরগতির ফলে ভোগান্তি পোহাচ্ছে যানবাহন চালক সহ পথচারীরা। এ বিষয়ে আরো জানতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল। দুর্ভোগ লাঘবে প্রশাসন কি বলছে জানাবেন আমাদেরকে। তোহা লালমনিরহাটের একমাত্র বুড়িমারি লালমনিরহাট মহাসড়ক, এই মহাসড়কের সাপটিবাড়ি থেকে ক্যান্টিন মোড় রাস্তার যে মজবুতীকরণের কাজ চলমান রয়েছে এটি গত নভেম্বর মাসে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ধীরগতির কাজ থাকার কারণে সাধারণ যে যাত্রীরা রয়েছে এবং পথচারীরা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে সাপটিবাড়ি থেকে ক্যান্টিন মোড়ের এই সড়কের পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, লালমনিরহাট সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। এই
এই সরকারি দপ্তরগুলোতে যে সাধারণ জনগণরা সেবা নিতে আসে তারা কিন্তু এই সড়কের সংস্কার কাজ চলমান থাকার কারণে এই সড়ক থেকে যে ধুলোগুলো উঠছে সেক্ষেত্রে কিন্তু তারা ভোগান্তিতে পড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে যানবাহন চালকরা রয়েছে তারা যেটি বলছে যে এই সড়কের কাজটি দীর্ঘদিন ধরে চলমান রয়েছে এবং গতি কিন্তু খুবই কম। 13 কোটির উপরে বরাদ্দকৃত এই 1300 প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রশস্ততা 5.5 মিটার। এই প্রশস্ততা আসলে বাড়ানো যেটি জরুরি ছিল সেটি কিন্তু আসলে উদ্যোগ নেয়নি সড়ক কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কিন্তু এই সড়কটি মজবুতিকরণের ক্ষেত্রে খুব একটি যানবাহন চালক এবং পথচারীদের উপকারে আসবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে যেটি কথা হচ্ছে সেটি কিন্তু সড়কের সংস্কার কাজের গতি কিন্তু একেবারেই ধীর এবং এই ধীর থাকার কারণে কিন্তু পথচারী এবং যানবাহনরা চরম ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে এই সড়কের দুধারে যে সড়ক সংলগ্ন সরকারি দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে সাধারণ যারা সেবা নিতে আসে তারা কিন্তু ধুলোর ক্ষেত্রে কিন্তু ভোগান্তিতে পড়ছে। এই ছিল লালমনিরহাট থেকে সড়ক সংস্কারের সর্বশেষ খবর। লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।